বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের কেমিস্ট্রি অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে হবে কভার পেজের ভিতরে, সেই বিষয়টুকু নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে কেমিস্ট্রি প্রথম পত্র অ্যাসাইনমেন্ট নম্বর 1 দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ গুণগত রসায়নের একটি অ্যাসাইনমেন্ট পেয়েছ। যে অ্যাসাইনমেন্টটির নাম হচ্ছে বা শিরোনাম হচ্ছে পরমাণু মডেল ও ইলেকট্রন বিন্যাস। এবং ইতিমধ্যে অনেকে হয়তো লিখেছ, আবার কেউ কেউ এখনও হয়তো লেখার বাকি আছো। এখন এই লিখতে গিয়ে তোমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগছ যে কভার পেজের ভিতরে গিয়ে কিভাবে শুরু করব বা কি লিখব, কিভাবে লিখব, এইসব ধরনের অনেক দ্বিধাদ্বন্দ্ব। এই দ্বিধাদ্বন্দ্বের জন্য অবসান ঘটে, সেজন্য আজকে আমি এই ভিডিওটি তোমাদেরকে দিচ্ছি। আসলে একটা অ্যাসাইনমেন্ট একদম পরিপূর্ণতা কিভাবে পাবে, 100% অ্যাকুরেট হবে এ কথা কোনোভাবেই বলা যায় না। কারণ আমার দৃষ্টিকোণ থেকে একরকম আমি ভাবতে পারি, আরেকজনের দৃষ্টিকোণ থেকে অন্যরকম ভাবতে পারে, এরকম বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবতে পারে। কিন্তু বোর্ড একটা নির্দেশনা দিয়েছে যে অন্ততপক্ষে এইটুকু হতে হবে, এইটুকু হলে তুমি এটাতে 4 পাবে, ওই পার্টে 4 পাবে, এরকম একটা বিষয়। তাছাড়া তুমি যেই কলেজে পড়াশোনা করছো, তোমার কলেজের তোমার সাবজেক্টের সংশ্লিষ্ট টিচারের সাথে অবশ্যই তুমি যোগাযোগ করে তারপর তুমি তোমার অ্যাসাইনমেন্টটি লিখবে। তারপরেও আমি একটি তোমাদেরকে ধারণা দিচ্ছি যে কিভাবে লিখতে হবে, যেন পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো লিখতে গিয়ে তোমাদের এই ধরনের কোনো সমস্যা না হয়। এখন হয়তো আমার আলোচনা শোনার পর তোমরা হয়তো চিন্তা করতে পারো কেউ কেউ যে এটা চেঞ্জ করে ফেলবো, ওইটা চেঞ্জ করে ফেলবো। যেটা লিখেছো যদি কোনো একটা চেঞ্জ করে ফেলতে পারো করে ফেলবে, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে থাকবে তুমি যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজের সাবজেক্ট টিচার হচ্ছে এটার সম্পূর্ণ গাইড প্রদান করবেন। তো এখন যেহেতু করোনা কাল চলছে, সবার সাথে ওইভাবে যোগাযোগ করাও সম্ভব হয়ে উঠছে না। তাই যতটুকু সম্ভব আমি তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি। সেই ধারণা থেকে তোমরা এই ধারণাটা পাওয়ার পর তুমি নিজেও কিন্তু অনেক কিছু ভাবতে পারবে যে আসলেই যে কথাটা বলেছি এটা ঠিক আছে কিনা, এবং তুমি যে সাবজেক্ট টিচারের কাছে কথাটা শুনেছো সেভাবে তুমি লিখছো কিনা, এই সব কিছু মিলিয়ে তুমি জাস্টিফাই করতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আগে রসায়ন প্রথম পত্রের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেইটা আমরা একটু ভালো করে দেখি, তারপর দেখব আমরা কভার পেজের ভিতরে কিভাবে লিখব। লক্ষ্য করো, আমি তোমাদেরকে রসায়নের যেই গাইডলাইনটা দেওয়া হয়েছে সেই অংশটাতে নিয়ে যাচ্ছি। 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। এরপরে কি লেখা আছে দেখো, বিষয় রসায়ন পত্র প্রথম, তারপর দেখো বিষয় কোড 176। এরপর দেখো কি লেখা আছে, অ্যাসাইনমেন্ট নম্বর 1 দেওয়া আছে। এরপর দেখো দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটি তোমাদের রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন অধ্যায়ের। এরপর দেখো অ্যাসাইনমেন্টটি কি সেটা লিখে আছে। অ্যাসাইনমেন্ট কি সেটা, পরমাণুর মডেল ও ইলেকট্রন বিন্যাস। তাহলে তোমার যে অ্যাসাইনমেন্টের শিরোনাম আছে সেখানে কিন্তু তুমি এটা লিখবে, পরমাণুর মডেল ও ইলেকট্রন বিন্যাস। এটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টের শিরোনাম। এরপর দেখো এই যে পরমাণু মডেল ও ইলেকট্রন বিন্যাস, এটা তুমি যখন পড়বে এটার মাধ্যমে তুমি কি জানবে, বিষয়বস্তুগুলো কি কি শিখতে পারবে, সেগুলো কিন্তু 4টা পয়েন্ট করে লেখা আছে এখানে। দেখো শিখন ফল অবলিক বিষয়বস্তু, সেটা কি, পরমাণু রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের তুলনা করতে পারবে। লক্ষ্য করো, তুমি যখন তোমার পাঠ্যপুস্তকে 2টি মডেল দেওয়া আছে, একটা রাদারফোর্ডের পরমাণু মডেল আর একটা হচ্ছে বোর পরমাণু মডেল। তুমি যখন এই 2টা মডেল সম্পর্কে জানবে তাহলে তো অবশ্যই তুমি পরমাণুর রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেল জানা থাকলে তখন তুমি তুলনা করতে পারবে, স্বাভাবিকভাবেই এটা হবে। এরপর কি করতে পারবে দেখো, পরবর্তী কোটেশনটাতে যেটা লেখা আছে, কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপস্তর এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা ব্যাখ্যা করতে পারবে। তাহলে দেখো তুমি এই পরমাণু মডেল ও ইলেকট্রন বিন্যাস এই অংশটা জানার মাধ্যমে
তুমি কি জানতে পারবে? কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানতে পারবে। এরপর বিভিন্ন যে উপশক্তি স্তর রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবে এবং কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন ধারণ করতে পারে সেই সম্পর্কে তুমি জানতে পারবে। এরপরে দেখো 3 নম্বর কোটেশনটিতে যেটা রয়েছে, কোয়ান্টাম উপস্তরের শক্তিক্রম এবং আকৃতি বর্ণনা করতে পারবে। দেখো তোমরা জানো যে উপশক্তি স্তর অর্থাৎ যেটাকে বলা হয় সাব অরবিটাল, এগুলোর আকৃতি কী হবে? যেমন তোমরা জানো যে পি এক্স অরবিটাল এটা ডাম্বেল শেপ, পি ওয়াই ডাম্বেল শেপ, পি জেড ডাম্বেল শেপ। এই বিভিন্ন অরবিটালগুলোর আকৃতি কীরূপ হবে সেটা সম্পর্কেও তুমি জানতে পারবে। তারপরে জানতে পারবে উপস্তরের শক্তিক্রম, যেমন ডি অরবিটালের শক্তি এস অরবিটালের চেয়ে বেশি নাকি কম, পি অরবিটালের শক্তি ডি অরবিটালের চেয়ে বেশি নাকি কম, এই বিষয়গুলো তোমরা জানতে পারবে। এরপরে কি বলেছে দেখো, আউফবাউ, হুন্ড ও পাউলির বর্জন নীতি প্রয়োগ করে পরমাণু ইলেকট্রন বিন্যাস করতে পারবে। তাহলে দেখো 3টি নীতি তোমরা শিখে তারপরে ইলেকট্রন বিন্যাস করতে পারবে। সেটা কি? আউফবাউ নীতি জানবে তোমরা, হুন্ড এর নীতি জানবে, পাউলের বর্জন নীতি জানবে। এই 3টা নীতি তোমরা জানবে, আউফবাউ নীতি, তারপরে হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি। এই 3টা নীতির মাধ্যমে তোমরা পরমাণুতে ইলেকট্রন বিন্যাস করতে পারবে। তাহলে পরমাণু মডেল ও ইলেকট্রন বিন্যাস এটা যখন তোমরা শিখবে তখন দেখা যাবে এই বিষয়গুলো তোমরা জানতে পারবে। তো কি জানতে পারবে সেইগুলো বলেছে। এরপর দেখো নির্দেশনা দেওয়া আছে, নির্দেশনা দিয়ে অবলিক দিয়ে লেখা আছে সংকেত, ধাপ, পরিধি। কতে লেখা আছে দেখো পরমাণু মডেল বর্ণনা করো। এরপর দেখো কতে হচ্ছে পরমাণু মডেল বর্ণনা করা, খতে হচ্ছে কোয়ান্টাম সংখ্যাসমূহ বর্ণনা করা, গতে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা থেকে পরমাণুর বিভিন্ন শক্তিস্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা, ঘতে হচ্ছে পরমাণুর উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের নীতির ব্যাখ্যা। তো এই যে নির্দেশনাগুলো দেওয়া আছে পরমাণু মডেল বর্ণনা করো বা করা, এই যে পরমাণু মডেল বর্ণনা করবে, পরমাণু মডেল কিন্তু তোমাদের সিলেবাসভুক্ত যে 2টা আছে সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। এখন প্রশ্ন হচ্ছে তুমি কি রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল দুটাই কি লিখবে নাকি একটা লিখবে? সেটার জন্য তুমি একটা গাইডলাইন তুমি পাবে। সেটা কি? এইটা দেখো নির্দেশকের মধ্যে ডান পাশে যে অংশটা মূল্যায়ন নির্দেশনা রুব্রিক্স, এটা টিচারদের জন্য দেওয়া আছে। সেইখানে লিখে আছে দেখো নির্দেশকের মধ্যে ক, বোরের পরমাণু মডেলটির সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা। বোরের পরমাণু মডেলটির সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা। লক্ষ্য করো নির্দেশনার মধ্যে দেওয়া আছে পরমাণু মডেল বর্ণনা করো। তাহলে এই কথা অনুসারে তোমাকে বোরের পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেল 2টা মডেলই লিখতে হবে। কিন্তু নির্দেশকের মধ্যে দেওয়া আছে বোরের পরমাণু মডেলটির সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা। অর্থাৎ তুমি যে পরমাণু মডেল বর্ণনা করবে সেই বর্ণনার মধ্যে বোরের পরমাণু মডেলটির সীমাবদ্ধতা এবং ব্যাখ্যা দুটাই থাকতে হবে। যদি থাকে তাহলে দেখো তুমি কত নাম্বার পাবে। দেখো এই নাম্বারগুলো লিখে আছে 4, 3, 2, 1। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো 4, 3, 2, 1 আমাদের কেমিস্ট্রির অ্যাসাইনমেন্টের 4টা পার্ট। তাহলে দেখো প্রথম পার্টটি হচ্ছে বোরের পরমাণু মডেলটির সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা। তো এখানে উপরে দেখো 4 লেখা আছে, এটা হচ্ছে নম্বর। কী লিখলে তুমি এই 4 নম্বর পাবে? দেখো পরমাণু মডেলটির সীমাবদ্ধতা সহ যথাযথ ব্যাখ্যা। মানে তুমি যদি পরমাণু মডেলটির সীমাবদ্ধতা সহ অর্থাৎ বোরের পরমাণু মডেলটির সীমাবদ্ধতা সহ যথাযথ ব্যাখ্যা করো তাহলেই তুমি 4 পাবে। এরপর দেখো যদি তুমি এমন করো পরমাণু মডেলটির সীমাবদ্ধতা সহ অধিকাংশ সঠিক ব্যাখ্যাগুলো দিলে প্রত্যেকটা সঠিক হয়নি, 2-একটা ভুল আছে, তাহলে দেখা যাবে 3 পাবে। আর যদি এমন হয় পরমাণু মডেলটির সীমাবদ্ধতা সহ আংশিক ব্যাখ্যা দিয়েছ তাহলে পাবে 2। এরপরে দেখো পরমাণু মডেলটির বর্ণনা, সীমাবদ্ধতা বর্ণনা পরিপূর্ণভাবে হলো না মনে করো, তখন তুমি শুধু দেখো পরমাণু মডেলটির বর্ণনা, সীমাবদ্ধতা বর্ণনা ব্যাখ্যা করোনি, শুধু বর্ণনা দিয়ে গেছো, তখন তুমি 1 পাবে। তো আমি এইটুকু দেখালাম যে কখন 1 পাবে, কখন 2 পাবে, কখন 3 পাবে, কখন 4 পাবে। তুমি কিন্তু নিজেই সব কিছু দেখতে পাচ্ছ। অতএব আমি কি কখনো এমন করব, কোনো স্টুডেন্টকে এমন করবে যে আমি 2-এর জন্য লিখি? প্রত্যেকেই লিখবে 4-এর জন্য, প্রত্যেকেই 4-এর জন্য। অতএব 1, 2, 3 এই অংশটা তোমাদের দেখারই দরকার নেই, তোমরা 4 নম্বরের জন্য যেটা সেটা দেখো। 4টা পার্টে তোমরা 4 4 16 পাবে। তো প্রথম যে পার্ট ক, এখন আসো প্রথম যে পার্ট সেটা নির্দেশকের মধ্যে কী লেখা আছে?
বোরের পরমাণু মডেলটির সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা। এখন নির্দেশকের মধ্যে এটা লেখা আছে, আর নির্দেশনার মধ্যে কি লেখা আছে দেখো, পরমাণু মডেল বর্ণনা করা। তো আমি যখন কভার পেজের ভিতরে লিখব তখন কিভাবে লিখব এটা আমি একটু পরে দেখাচ্ছি। তো আমি শুধু এখন মুখে বলে যাচ্ছি। আমি করব কি, ক দিয়ে লিখব পরমাণু মডেলের বর্ণনা। এখন পরমাণু মডেলের বর্ণনা সেটা লিখে আমরা করব কি, রাদারফোর্ডের পরমাণু মডেলের যে স্বীকার্য আছে সেটাও লিখব, বোরের পরমাণু মডেলের স্বীকার্য এগুলো লিখব, দুইটারই স্বীকার্য লিখব। যখন আমরা দুইটা স্বীকার্য লিখব তখন আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কেও জানতে পারবো, বোরের পরমাণু মডেল সম্পর্কেও জানতে পারবো, আমাদের দুইটা জানা হয়ে গেল। এরপর আসো, এবার তুমি নির্দেশকের দিকে তাকাবে। লক্ষ্য করো, বোরের পরমাণু মডেলটির সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা। এবার তুমি করবে কি, বোরের পরমাণু মডেলটির সীমাবদ্ধতা লিখবে আলাদাভাবে, পরিপূর্ণভাবে সীমাবদ্ধতা লিখবে এবং সেটা ব্যাখ্যা করবে, পরিপূর্ণভাবে ব্যাখ্যা করবে। যখন করবে তখন তুমি 4 পাবে। তাহলে আমাদের ক অংশটি হয়ে গেল। আমি বলছি যে প্রথমে ক দিয়ে লিখব পরমাণু মডেলের বর্ণনা। এরপরে আমরা নিচে আলাদা করে লিখব, কিভাবে লিখব আমি সেটা দেখাবো একটু পরে, আগে একটু বলে রাখি। এরপরে লিখব রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য, বোরের পরমাণু মডেলের স্বীকার্য। এরপরে লিখব বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা, পরিপূর্ণভাবে লিখব। এরপরে বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা যেটা ব্যাখ্যা করব, ব্যাখ্যা পরিপূর্ণভাবে লিখব। ব্যাস, তাহলে ক হয়ে গেল। এরপর দেখো খ, কোয়ান্টাম সংখ্যাসমূহ বর্ণনা করো। লক্ষ্য করো, আমরা কিন্তু কাজ করব নির্দেশনা আর নির্দেশক নিয়ে। দেখো খতে যেটা লেখা আছে, কোয়ান্টাম সংখ্যাসমূহ বর্ণনা করো। তো তোমরা জানো যে কোয়ান্টাম সংখ্যা 4টা রয়েছে, এই 4টা কিন্তু আমাদের বর্ণনা করতে হবে। এখন 4টা বর্ণনা করব, দেখি তো নির্দেশকের মধ্যে কি আছে। নির্দেশকের মধ্যে দেখো কি লেখা আছে, এন, এল, এম ও এস, কোয়ান্টাম সংখ্যাসমূহের বর্ণনা ও তাৎপর্য ব্যাখ্যা। তাহলে বুঝে গেলাম তাৎপর্য সহ লিখতে হবে। তো আমরা লিখব খ, কোয়ান্টাম সংখ্যাসমূহের বর্ণনা দিয়ে আমরা ব্লু প্ল্যান দিয়ে আন্ডারলাইন করব, সেটা আমি পরে বলছি, আন্ডারলাইন করব। এখন কি লিখতে হবে সেই বিষয়গুলো আগে বলে নিই। তো খ দিয়ে লিখব কোয়ান্টাম সংখ্যাসমূহ বর্ণনা, আন্ডারলাইন করলাম। এবার প্রথমে কোয়ান্টাম সংখ্যা কি এটার সংজ্ঞাটা দিয়ে নিলাম। এরপর 4টি কোয়ান্টাম সংখ্যার বর্ণনা দেব। তো 4টি কোয়ান্টাম সংখ্যার যখন বর্ণনা দেব, যখন প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা তো বলবই তাকে এন, স্মল এন দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটাকে স্মল এল দ্বারা প্রকাশ করা হয়, এমনিভাবে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা স্মল এম দ্বারা প্রকাশ করা হয়, স্পিন কোয়ান্টাম সংখ্যা স্মল এস দ্বারা প্রকাশ করা হয়। সেগুলো যখন তুমি বর্ণনা করবে সেখানে তো লিখবেই। লিখার পর এরপরে করবে কি, এই কোয়ান্টাম সংখ্যাগুলোর তাৎপর্য সহ ব্যাখ্যা করবে। এই কোয়ান্টাম সংখ্যাগুলোর তাৎপর্য সহ ব্যাখ্যা করবে। তাহলে তুমি যখন খ দেখছো, কোয়ান্টাম সংখ্যাসমূহ বর্ণনা করছো মাত্র, তুমি কিন্তু নির্দেশক না দেখলে বুঝবে না যে সেটার তাৎপর্য যে লিখতে হবে, তুমি সেটা বুঝবে না। এই জন্য আমাকে নির্দেশনা এবং নির্দেশক দুটাকে কম্বাইন করে লিখতে হবে। তো কোয়ান্টাম সংখ্যাসমূহের বর্ণনা উপরে হেডলাইন হবে। এরপরে 4টি কোয়ান্টাম সংখ্যার বর্ণনা দেওয়ার আগে কোয়ান্টাম সংখ্যা কি, এরপর 4টি কোয়ান্টাম সংখ্যার বর্ণনা, এরপর 4টি কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য সহ লিখব। তো বর্ণনা তো হয়ে গেল। এরপর যখন আমরা তাৎপর্য লিখব তাহলে ফুল মার্কস পেয়ে যাব, 4 মার্কস পেয়ে যাব। আশা করি খ তোমরা বুঝতে পেরেছো। এবার গতে আমরা কি লিখব, পেজের মধ্যে কোয়ান্টাম সংখ্যা থেকে পরমাণুর বিভিন্ন শক্তিস্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা। দেখো গ দিয়ে আমরা লিখব কোয়ান্টাম সংখ্যা থেকে পরমাণুর বিভিন্ন শক্তিস্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা। এরপর দেখো নির্দেশকের মধ্যে কি বলেছে, গ, এন এর মান 3 হলে উক্ত শক্তিস্তরের মোট অরবিটাল সংখ্যা নির্ণয় ও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব। লক্ষ্য করো, গতে বলা আছে কোয়ান্টাম সংখ্যা থেকে পরমাণুর বিভিন্ন শক্তিস্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা। তো তুমি যখন এটা পড়বে তখন তুমি n = 1 হলে, অর্থাৎ প্রথম শক্তিস্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, দ্বিতীয় শক্তিস্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, তৃতীয় শক্তিস্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, সবগুলোই তুমি হিসাব করতে পারবে। কিন্তু এইখানে যেটা চেয়েছে সেটা হচ্ছে n এর মান 3 হলে উক্ত শক্তিস্তরে মোট অরবিটাল সংখ্যা নির্ণয় ও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব। তাহলে কি হচ্ছে, n এর মান 3 হলে উক্ত শক্তিস্তরে মানে তৃতীয় শক্তিস্তরে মোট অরবিটাল সংখ্যাটা নির্ণয় করবে। এটা করলাম।
এরপরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব করবে, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারবে সেটা তোমরা হিসাব করবে। কিন্তু এই হিসাব করার আগে এই যে এখানে বলা হলো যে কোয়ান্টাম সংখ্যা থেকে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়, এইটার হেডলাইন দিয়ে তোমরা এটা সম্পর্কে একটু লিখে নিবে। লিখে নিয়ে এরপরে লিখবে যেমন n=3 হলে উক্ত শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা নির্ণয় ও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নিম্ন হিসাব করা হলো। এরপর তোমরা করলে কি এই গটা লিখে তারপর বাকি হিসাবটুকু করলে। প্রথমে ইন জেনারেল যে কোয়ান্টাম সংখ্যা থেকে তুমি কিভাবে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করতে পারো, মানে অর্থাৎ একটা শক্তি স্তরে কয়টা অরবিটাল থাকবে, সেই টোটাল অরবিটালগুলোতে কয়টা ইলেকট্রন থাকবে, ফলে ওই শক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন থাকতে পারবে, এটা তুমি হিসাব করে একটু দেখাবে। দেখানোর পর এরপর তুমি এইটাতে আসবে, যেমন যে n=3 হলে উক্ত শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা নির্ণয় ও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব, এইটা অ্যান্সারটা করবে। আগে ইন জেনারেল কিছু আলোচনা করে নিবে যে কোয়ান্টাম সংখ্যা থেকে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা যে যায়, এইটা সম্পর্কে একটু লিখে নিবে। নিয়ে এরপরে n=3 হলে যে কয়টা অরবিটাল থাকবে এবং সেখানে মোট ইলেকট্রন থাকতে পারবে কয়টি, সেটা তোমরা হিসাব করবে। তাহলে আশা করি গ বুঝতে পেরেছ। এবার ঘ 4 নম্বর, যেটা পরমাণুর উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের নীতি ব্যাখ্যা। দেখো পরমাণুর উপশক্তি স্তরে তোমরা জানো sp,d যে উপশক্তি স্তরগুলো রয়েছে, পরমাণুর উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের নীতি ব্যাখ্যা করো। আসো এই নীতিগুলো কি কি আছে দেখো, নির্দেশকের মধ্যে দেওয়া আছে আউফবাউ নীতি এবং হুন্ডেন নীতি। তো তোমাকে পরমাণুর উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের নীতির ব্যাখ্যা, তো তোমরা প্রথমে করবে কি ওইটা লিখে পরে নিচে আউফবাউ নীতি লিখবে, আউফবাউ নীতি টোটাল লিখবে। এরপরে হুন্ডেন নীতি লিখবে। এরপরে তোমরা করবে কি পাউলির বর্জন নীতি লিখবে। স্যার কেন পাউলির বর্জন নীতি লিখব, এখানে তো শুধুমাত্র আউফবাউ নীতি হুন্ডেন নীতি বলেছে, তাহলে পাউলির নীতি কেন আসবে এখন তোমাদেরকে একটু বলি। লক্ষ্য করো এই যে px অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারবে এবং দুইটা ইলেকট্রনের স্পিন বিপরীতমুখী হবে, এই বিষয়টা কোত্থেকে তুমি জেনেছো? পাউলির বর্জনীতি থেকে জেনেছো। তাহলে পাউলির বর্জনীতিটা লেখা উচিত। তো এখন তুমি 4 নাম্বার কিভাবে পাবে? 4 নাম্বার পাবে তোমার লিখনির মধ্যে আউফবাউ নীতি এবং হুন্ডেন নীতি থাকতেই হবে। এই দুটো যদি না থাকে, তুমি আউফবাউ নীতি পাউলির বর্জনীতি লিখে ফেললে, এরপরে পটাশিয়াম ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখে ফেললে, তাহলে তুমি পরিপূর্ণ মার্কস পাবে না। তোমাকে পরিপূর্ণ মার্কস পেতে হলে আউফবাউ নীতি এবং হুন্ডেন নীতি থাকতেই হবে এবং সেটা অনুসারে পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস তোমাকে লিখতে হবে, তারপরে তুমি পরিপূর্ণ মার্কস পাবে। কিন্তু যেহেতু আমাদেরকে প্রথমে বলা হয়েছিল আউফবাউ নীতি, হুন্ডেন নীতি, পাউলির বর্জন নীতি প্রয়োগ করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারবো, তাহলে এই যে আউফবাউ নীতি, হুন্ডেন নীতি, পাউলির বর্জন নীতি যদি আমরা না জানি, তাহলে এই বিষয়টা কিভাবে কমপ্লিট হবে? এই জন্য আমাদের ঘতে এসে পরমাণুর উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের নীতির ব্যাখ্যাতে গিয়ে আমরা করব কি, প্রথমে লিখব আউফবাউ নীতি, তারপর লিখব হুন্ডেন নীতি, তারপর লিখব পাউলির বর্জন নীতি। এরপর পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখব। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস কিন্তু এই যে হুন্ডেন নীতি মেনে চলবে না। কেন চলবে না? আসলে হুন্ডেন নীতি ব্যাখ্যা করা যাবে না সেখানে, কারণ এস অরবিটালে যদি কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে, সেটা এস অরবিটালে যায়। দুইটা ইলেকট্রন থাকলেও সেটা তো মনে করো এস অরবিটালেই থাকলো, তাহলে কি হলো? তো হুন্ডেন নীতি ওটা দিয়ে ব্যাখ্যা করা যাবে না। কিন্তু ক্রোমিয়ামেরটা তুমি হুন্ডেন নীতির মাধ্যমে ব্যাখ্যা করতে পারবে। তো এই যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখতে গিয়ে প্রথমে তুমি D4 পাবে, 4s2 পাবে, কিন্তু দেখা যাবে যে 3d5 করবে, 4s1 করবে। তো এটা করবে, এই ব্যাখ্যাটা দেওয়া যায় যে ডি অরবিটাল অর্ধপূর্ণ হওয়ার জন্য, কারণ অর্ধপূর্ণ অরবিটাল স্থিতিশীল, এই জন্য ডিতে একটা চলে আসবে। এবং এটার কিন্তু আরেকটা কারণ হচ্ছে এই যে ডিতে যে 5টা ইলেকট্রন হবে, একইমুখী স্পিনে থাকবে এবং সর্বোচ্চ বিজোড় সংখ্যক হলো 5টা বিজোড় হলো, 6টা বিজোড় হলো, 4s-এ একটা আর 3d-তে 5টা আর 4s-এ একটা। তোমরা হয়তো যেটা করবে তখন দেখতে পাবে যে
3D-তে 5টা, 4S-এ 1টা, তখন 6টা বিজোড় ইলেকট্রন হবে ক্রোমিয়ামের। এই 6টা বিজোড় ইলেকট্রনের জন্য তার স্থিতিশীলতা অনেক বেড়ে যায়, যেটা এই যে হুন্ডির নীতির মধ্যেই আছে যে সর্বাধিক সংখ্যক বিজোড় ইলেকট্রন ধারণ করবে যতটা সম্ভব। তো এখানে সম্ভব হয়েছে, সেজন্য 6টা করেছে। তখন তুমি এই যে হুন্ডির নীতির মাধ্যমে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা বুঝাতে পারবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আউফবাউ নীতি, হুন্ডির নীতি, পাউলের বর্জ্য নীতি লিখে এরপর পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখিয়ে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ডিতে কেন একটি ইলেকট্রন চলে আসলো সেই ব্যাখ্যাটা তোমাকে দিতে হবে। আর পটাশিয়ামের ক্ষেত্রে এই যে এস অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে, সেটা হুন্ডির নীতি মান্য করছে কিনা এই বিষয়টা তুমি বলবে। যখন এটুকু পরিপূর্ণভাবে বলবে, তাহলেই তোমার অ্যাসাইনমেন্টটি পরিপূর্ণভাবে কমপ্লিট হবে। এখন আমি তোমাদেরকে বলি, মনে করো আমি এইভাবে চাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে এটাই পরিপূর্ণতা। আবার আরেকজন টিচার কিন্তু অন্যভাবেও চাইতে পারে। সেটা কি, যিনি বললেন যে এরকম আউফবাউ নীতি ও হুন্ডি নীতি লিখলেই চলবে এবং পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সে লিখে তারপরে ব্যাখ্যা করে দিবে, তাহলে হয়ে গেল। তো এখন তুমি যদি এটা লিখো, তাহলে ওই টিচার কি ওইভাবে তুমি দেখে উনি তোমাকে ফুল মার্কস দিয়ে দিলেন। তো এই জন্য প্রত্যেকটি স্টুডেন্ট করবে কি, তুমি তোমার কলেজের টিচারের সাথে কথা বলে তারপরে এই অ্যাসাইনমেন্টটা লিখবে। তো এখন যাদের অ্যাসাইনমেন্ট লেখা হয়ে গেছে তো হয়ে গেছে, এর পরবর্তী যে আরও অ্যাসাইনমেন্ট আসবে সেগুলো তোমরা এইভাবে চিন্তাভাবনা করে সুন্দরভাবে লিখতে চেষ্টা করবে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে নিয়ে যাব খাতার মধ্যে কিভাবে লিখতে হবে, মানে কভার পেজের পরে কিভাবে রোল করতে হবে, মার্জিন টানতে হবে এবং সেখানে ক কীভাবে খ কীভাবে লিখতে হবে, এই বিষয়টি আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্ট, এতক্ষণ ধরে আমি আলোচনা করেছি কি লিখতে হবে, আর এখন আলোচনা করব কভার পেজের ভিতরে কিভাবে লিখতে হবে। আর সেই বিষয়টি আলোচনা করতে গিয়ে প্রথমে যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে, আমরা কোন ধরনের কাগজ ইউজ করব অ্যাসাইনমেন্টের জন্য। তোমাদেরকে বলে রাখি, অ্যাসাইনমেন্টের জন্য আমাদেরকে A4 সাইজের কাগজ ইউজ করতে হবে। তোমরা দোকানে গিয়ে যে কম্পিউটারের মাধ্যমে, প্রিন্টারের মাধ্যমে যে প্রিন্ট করো, সেই কাগজগুলো হচ্ছে A4 কাগজ। সেই A4 কাগজের মাধ্যমে আমাদের অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কারো যদি A4 কাগজ যদি সংগ্রহ করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমরা সাবজেক্ট টিচারের সাথে কথা বলে অন্য কোনো কাগজ ব্যবহার করতে পারো। তবে A4 কাগজ ব্যবহার করাই অ্যাসাইনমেন্টের জন্য ভালো, তাহলে অ্যাসাইনমেন্টটা দেখতে সুন্দর হয়। তাহলে কী কাগজ ব্যবহার করবে সেই প্রশ্নের জবাব তোমরা পেয়ে গেছো। এবার আমি চলে যাই এই কাগজের মধ্যে কিভাবে মার্জিন করব। দেখো, মার্জিন দুইভাবে করা যায়। একটা হচ্ছে উপরে এবং বাম পাশে, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে উপরে আর হচ্ছে বাম পাশে, উপরে আর হচ্ছে বাম পাশে। আরেকটি সিস্টেম হচ্ছে যে বক্স আকৃতির, যেটা বক্স আকৃতির একদম উপর থেকে নিচ পর্যন্ত বক্স, এই যে বক্স আকৃতির, এই যে বক্স আকৃতির। তো এটা যদি তোমরা করতে পারো, তবে এটা করলে সমস্যাটা হচ্ছে এটাতে বেশি কাগজ অপচয় হয়, তোমার কাগজের বেশি প্রয়োজন হবে। তবে কারো কারো যদি এইভাবেই পছন্দ হয়, তোমরা এইভাবেও করতে পারো, চারপাশেই মার্জিন করতে পারো। তবে আমি বলবো কি, দুই পাশে মার্জিন করাটাই ভালো, তাহলে কাগজের অপচয় কম হয়। অর্থাৎ বাম পাশে মার্জিন আর উপরে মার্জিন। এই মার্জিন তোমরা পেন্সিল দিয়ে করবে, কিংবা তোমরা যদি অন্য কালার ইউজ করতে চাও, সেটা শুধুমাত্র ব্লু করতে পারবে। ব্লু বল পেন কলম দিয়ে তোমরা মার্জিন করতে পারো, তবে পেন্সিল দিয়ে মার্জিন করাটা ভালো। তাহলে মার্জিনের বিষয়টা কমপ্লিট হলো। এবার আমরা চলে যাব পৃষ্ঠা নং লেখার বিষয়টা, যে কোথায় পৃষ্ঠা নং লিখব। পৃষ্ঠা নং লিখতে হবে মার্জিনের উপরে, যেটা আমি দেখাচ্ছি এখন। দেখো, এই যে মার্জিনের উপরে, এই যে আমি 1 লিখেছি, এমনিভাবে আরেকটাতে এরকম লিখব, এই যে 2, এইভাবে কর্নারে উপরে মার্জিনের উপরে পেজ নাম্বারটি লিখতে হবে। এবার আমি বলবো যে A4 কাগজের কোথায় তোমরা লিখবে। দেখো, যেহেতু A4 কাগজের এটা একটা পেজ আর একটা পেজ, শুধুমাত্র ফ্রন্ট পেজটাতেই লিখবে, পরের পেজটাতে আর লেখা যাবে না। শুধুমাত্র একটা পাশ তুমি ব্যবহার করতে পারবে, ফ্রন্ট পেজটাতে লিখবে, নিচেরটাতে লিখবে না। প্রত্যেকটা পেজ শীট যখন নিবে, ফ্রন্ট পেজটাতে লিখবে, পরের পেজটাতে লিখবে না।
এবং পেজ নাম্বার কিন্তু শুধুমাত্র ফন্টের মধ্যেই হবে, উপরে 1, পরবর্তীতে আরেকটা শিট নিলে সেটার ফন্টের মধ্যে হবে 2, আরেকটা শিট নিলে সেটার ফন্টের মধ্যে হবে 3, এভাবে করে নাম্বারিং করবে। তাহলে মার্জিনের কথা শেষ হলো, পৃষ্ঠা নং লেখার কথা শেষ হলো, কাগজ কোনটি ব্যবহার করব সেটা নিয়ে কথা হয়ে গেল। এবার আমি তোমাদেরকে বলবো কিভাবে অ্যাসাইনমেন্টটা আমরা লিখব, কভার পেজের পরে থেকে কিভাবে শুরু করব। তো আমি একটা পেজ এইভাবে মার্জিন করে বাম পাশে এবং উপরে মার্জিন করে উপরে পেজ নাম্বার 1 দিয়ে তারপরে লিখব যেটা, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের কমিক নম্বর। লক্ষ্য করো, অ্যাসাইনমেন্টের কমিক নম্বর, যেহেতু এটা 1 নাম্বার সেহেতু 1 দিয়েছি। এরপর দেখো লিখব অ্যাসাইনমেন্টের শিরোনাম। দেখো অ্যাসাইনমেন্টের শিরোনাম কি, পরমাণুর মডেল ও ইলেকট্রন বিন্যাস। তোমরা সেটা দেখেছো, আমি দেখিয়েছি তোমাদেরকে, পরমাণুর মডেল ও ইলেকট্রন বিন্যাস। তাহলে অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে পরমাণুর মডেল ও ইলেকট্রন বিন্যাস। এরপরে তোমরা সেখানে দেখেছো নির্দেশনা এবং নির্দেশক। আমি তোমাদেরকে বলেছিলাম নির্দেশনা এবং নির্দেশক দুটাতেই দেখে তারপরে তোমরা বিষয়টা লিখবে। কিভাবে লিখবে আমি সেগুলো আগেই বলে ফেলছি, এখন শুধু দেখাচ্ছি কিভাবে লিখবে। ক, পরমাণু মডেলের বর্ণনা। কতে ছিল পরমাণু মডেলের বর্ণনা। তো পরমাণু মডেলের বর্ণনা লিখে আমরা নিচে আন্ডারলাইন করব, ব্লু বল পয়েন্ট দিয়ে কলম দিয়ে এরকম আন্ডারলাইন করব। আর কেউ যদি মনে করে যে স্যার পরমাণু মডেলের বর্ণনা এটা ব্লু পেন দিয়ে আমি লিখে ফেলবো, তাও করতে পারো, কোনো সমস্যা নেই, হাইলাইটেড। কিন্তু এই পরমাণু মডেলের বর্ণনা, এরপর দেখো রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য, এটার নিচে তুমি হাইলাইটেড করলে দিয়ে ব্লু পেন দিয়ে। আর তুমি যদি মনে করো যে না রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য এটা আমি ব্লু পেন দিয়ে লিখে ফেলবো, সবটা লিখে ফেলবে। কিন্তু এটার যে অ্যান্সারটা লিখবে, স্বীকার্যগুলো লিখবে, সেগুলো কিন্তু কালো কালির কলম দিয়ে লিখতে হবে, অন্য ব্লু পেন বা অন্য কোনো কালার ইউজ করতে পারবে না, আর লাল কালি তো ইউজ করা যাবেই না। তাহলে দেখো, আশা করি বুঝতে পেরেছো কথাটা। ক, পরমাণু মডেলের বর্ণনা। এটা লেখার পর আমি বলেছিলাম যে পরমাণু মডেলের বর্ণনা করতে গিয়ে তোমরা রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য লিখবে, বোর পরমাণু মডেলের স্বীকার্য লিখবে, তারপরে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, বোর পরমাণু মডেলের ব্যাখ্যা, এই সবগুলো তোমরা লিখবে। তো প্রথমে যখন রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য লিখবে, এটা নিচে আন্ডারলাইন করবে, এরপরে স্বীকার্যগুলো লিখবে। বোর পরমাণু মডেলের নিচে আন্ডারলাইন করবে, এরপরে স্বীকার্য লিখবে। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা লিখবে, আন্ডারলাইন করে এরপরে সীমাবদ্ধতাগুলো লিখবে। এরপরে বোর পরমাণু মডেলের ব্যাখ্যা লিখবে। যখন এগুলো 4টা লিখবে, তারপরে তুমি পরিপূর্ণ মার্কস পাবে। এরপরে যখন আবার খ দিয়ে, যেমন কোয়ান্টাম সংখ্যাগুলোর বর্ণনা, খ দিয়ে হবে কোয়ান্টাম সংখ্যাগুলোর বর্ণনা, এরপরে আন্ডারলাইন হবে। এরপরে 4টা যে কোয়ান্টাম সংখ্যা রয়েছে, যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা লিখে আন্ডারলাইন করবে, এরপর প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে লিখবে। এমনিভাবে সহকারী কোয়ান্টাম সংখ্যা লিখবে, আন্ডারলাইন করবে, এরপর সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে লিখবে। এরপরে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, এবং তোমরা জানো নির্দেশকের মধ্যে বলা আছে যে এই 4টা কোয়ান্টাম সংখ্যার আমাদের তাৎপর্য লিখতে হবে, সেই তাৎপর্যগুলো লিখে, যেমন 4টি কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য, এরপর আন্ডারলাইন করবে, এরপর তাৎপর্যগুলো লিখবে। এরপর শেষ হওয়ার পর গ দিয়ে আবার লিখবে যে n = 3 হলে যে মোট অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা, সেটার জন্য হাইলাইট করবে, করে এরপরে হিসাবটা করবে। এরপর ঘতে গিয়ে তোমরা করবে কি, আহ্বানীতি, এরপরে আহ্বানীতি আন্ডারলাইন করে আহ্বানীতি লিখবে, ব্যাখ্যা লিখবে। তারপরে হুন্ডি নীতি আন্ডারলাইন করে হুন্ডি নীতি লিখবে, ব্যাখ্যা করবে। পরিবর্জন নীতি লিখবে, এরপর ব্যাখ্যা করবে। এরপর ক্রোমিয়াম এবং পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখে ওই ইলেকট্রন বিন্যাসটি এরূপ কেন হয়েছে তার ব্যাখ্যাটাও লিখে দিবে। তারপরে তোমাদের টোটাল অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পর এরপরে তোমরা করবে কি, সবগুলো পেজ এভাবে ধারাবাহিকভাবে সাজাবে, 1 2 3 4 করে সাজিয়ে এরপরে রেখে এবার একটা এক্সট্রা পেজ নিবে। এক্সট্রা পেজ নিয়ে তোমরা করবে কি, সেই পেজটার উপরে লিখবে, উপরে এরকম লিখবে সূচিপত্র লিখে ক লিখবে পরমাণু মডেলের বর্ণনা। মনে করো পরমাণু মডেলের বর্ণনা তুমি করতে গিয়ে 1 থেকে 5 পেজ পর্যন্ত লেগেছে, তাহলে পরমাণু মডেলের বর্ণনা লিখবে 1-5 পৃষ্ঠা নং 1 to 5। এরপরে খ, কোয়ান্টাম সংখ্যাগুলোর বর্ণনা। যদি এগুলা করতে গিয়ে তোমার 6 থেকে 10 পর্যন্ত দরকার হয়ে থাকে, তাহলে 6-10, পেজ নাম্বার 6-10, পৃষ্ঠা নং 6-10, এইভাবে। এরপরে গতে গিয়ে যখন ওই হাইলাইটেড কথাটা লিখে তোমরা করবে কি, লিখবে পেজ নাম্বার এত থেকে এত।
এরপরে ঘতে গিয়ে বোর পরমাণু মডেলের যে আহ্বান নীতি, তারপরে হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি, ওই নীতিগুলো লিখতে গিয়ে তোমার যতগুলো পেজ লেগেছে, তো তোমরা করবে কি, ঘ দিয়ে লিখবে আহ্বান নীতি ও হুন্ডে নীতির ব্যাখ্যা। এই কথাটা লিখে পেজ নাম্বার মনে করো 12 থেকে 15 লেগেছে, 12-15 এভাবে লিখবে। তাহলে সূচিপত্রটা লিখলে কী হবে, যিনি এক্সামিনার, যিনি তোমার খাতাটা মূল্যায়ন করবেন, উনি দেখার পরেই দেখতে পাবে যে টোটাল একটা লিস্ট এখানে রয়েছে। এরপরে ভিতরে আস্তে আস্তে ক্রমান্বয়ে যাবেন এবং সবগুলো দেখবেন। খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, হাতের লেখাটা সুন্দর করে লিখবে। এই সব কিছু যখন তোমার এই অ্যাসাইনমেন্টের মধ্যে থাকবে, তাহলে তোমার অ্যাসাইনমেন্টটা পরিপূর্ণতা পাবে। যখন তুমি সূচিপত্রটা লিখবে, সূচিপত্রটা লেখার পর এই পেজটার উপরে, অর্থাৎ অ্যাসাইনমেন্টের ক্রমিক নং 1, এটার উপরে সেই সূচিপত্রের পেজটাকে এটার উপরে রাখবে, রেখে অতঃপর কভার পেজটা সবার উপরে দিয়ে তারপরে এইখানে পিন আপ করবে। এখন প্রশ্ন হচ্ছে, কভার পেজটা আমি কী করব? কভার পেজটা কীভাবে পূরণ করবে? কারণ কভার পেজের মধ্যে অ্যাসাইনমেন্ট ক্রমিক নম্বর, তারপরে অ্যাসাইনমেন্টের শিরোনাম, এগুলো লেখা আছে। কিভাবে পূরণ করতে হবে তা নিয়ে আমি কিন্তু একটা ভিডিও তৈরি করেছি, এবং সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানের মধ্যে দিয়ে দিচ্ছি। সেটা তোমরা দেখে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নেবে। ওই ভিডিওটা দেখে নিলেই তোমরা জেনে যাবে যে কভার পেজটা কীভাবে লিখতে হবে, আর সেইভাবে লিখে তোমরা এই অ্যাসাইনমেন্টের এই সূচিপত্রের উপরে কভার পেজটা দিয়ে তারপরে পরিপূর্ণভাবে এটাকে তোমরা পিন আপ করে ফেলবে, আর তাতেই হয়ে যাবে তোমাদের অ্যাসাইনমেন্ট নং 1 কমপ্লিট। এমনিভাবে 2 করবে, এমনিভাবে 3 করবে, যে কটি করতে হবে সে কটি তোমরা একইভাবে করে যাবে, এবং তোমরা এই কাজটি যথাযথভাবে করতে পারবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।